রাউন্ড অফ 16-এ ফ্রান্স প্যারাগুয়ে লড়াই, সাম্প্রতিক ফর্ম নিয়ে দু দলেরই বড়াই। ব্রাজিলিয়ানদের আশার পালে আনচেলত্তির হাওয়া, নরওয়ের বিপক্ষে নেইমার খেলবেন 90 মিনিট, দিলেন সেই সুখবরটা। কেভার্দের বিপক্ষে মেসির আর্জেন্টিনা জিতল কিভাবে? ভোজিনিয়ারা দেখিয়েছে বুক চিতিয়ে ভয় ধরাতে হয় যেভাবে। স্বাগত খেলা যুগে, আপনাদের সাথে আছে আমি তাজিন খন্দকার। একপাশে জার্মানিকে পেনাল্টিতে বিদায় করে রূপকথার দরজা খুলে ফেলা প্যারাগুয়ে, আর অন্য পাশে গোলের ঝড় তুলে টুর্নামেন্টকে প্রায় নিজেদের ব্যক্তিগত প্রদর্শনী বানিয়ে ফেলা ফ্রান্স। 4 ম্যাচে 13 গোল, এমবাপ্পের নকআউট রাজত্ব, অলিসের রেকর্ড ছোঁয়ার হাতছানি, সব মিলিয়ে লাস ব্লুজ এখন শুধু ফেভারিট নয়, ভয়ের আরেকটা নাম। ফিলাডেলফিয়ায় রাত 3টায় রাউন্ড অফ 16 নিশ্চিত করার মিশনে নামা প্যারাগুয়ে ফ্রান্স ম্যাচের প্রিভিউ থাকছে জুবাইনুরের প্রিভিউ রিপোর্টে। 1998 বিশ্বকাপের রাউন্ড অফ 16-এ প্যারাগুয়ের স্বপ্ন ভেঙেছিল ফ্রান্স। গোল্ডেন গোলে সেই জয়ের রাতে মাঠে অধিনায়ক ছিলেন দিদিয়ের দেশম। 28 বছর পর একই প্রতিপক্ষ, একই নকআউট মঞ্চ, শুধু দেশমের জায়গা বদলেছে। এবার তিনি সাইডলাইনে, আর তার হাতে এমন এক ফ্রান্স যারা শুধু গোল করে না, প্রতিপক্ষের ম্যাচ প্ল্যানও ভেস্তে দেয়। এই ফ্রান্সকে থামানো মানে শুধু এমবাপ্পেকে আটকানো নয়, কারণ একদিকে এমবাপ্পে বিশ্বকাপ নকআউটে 10 গোল করে নিজেকে এই মঞ্চের আলাদা সম্রাট বানিয়েছেন, অন্যদিকে মাইকেল ওলিসে 5 অ্যাসিস্ট নিয়ে পেলের 1970 বিশ্বকাপের রেকর্ড ভাঙার দরজায়। ডেম্বেলের গতির আগুন, বার্কোলা বা দিজিরে দুয়ের বক্সের ভেতর অস্থিরতা, ফ্রান্সের আক্রমণ এখন 4 দিক থেকে আসা এক ঝড়। সংখ্যাও সেই কথা বলছে। এই বিশ্বকাপে ফ্রান্স 4 ম্যাচেই অন্তত 3 গোল করেছে। আরেক ম্যাচে সেই ধারা থাকলে তারা ছুঁয়ে ফেলবে 1954 সালের জার্মানি ও 1970 সালের ব্রাজিলের বিরল রেকর্ডও। এমবাপ্পে, দেম্বেলে ও ওলিসে তিনজনই 5 বা তার বেশি গোল অবদানে যুক্ত। 2002 সালে রোনালদো, রিভালদো, রোনালদিনিওর ব্রাজিলের পর এমন অ্যাটাকিং থার্ড বিশ্বকাপে খুব কমই দেখা গেছে। তবে প্যারাগুয়েকে শুধু আন্ডারডগ বললে ভুল হবে। জার্মানির বিপক্ষে 120 মিনিট তারা রক্ষণকে বানিয়েছিল যুদ্ধের ট্রেঞ্চ। ক্রসের পর ক্রস, চাপের পর চাপ, এরপর টাই ব্রেকারে বিশৃঙ্খলা, সব শেষে হোসে কানালের ঠান্ডা মাথার শটেই 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায়। প্যারাগুয়ের এই দল সৌন্দর্য নয়, সহ্য শক্তিতে ভয়ঙ্কর। তার উপর গরম আবহাওয়াতে খেলার অভ্যস্ততাকে সুবিধা হিসেবে দেখছে দলের কোচ গুস্তাভো আলফারো। সেই সুবিধাকেই পুঁজি করে ফ্রান্সকে রুখে দেওয়ার প্রত্যয়ের কথা শোনা গেছে তার প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে। গুস্তাভো আলফারোর দলের সবচেয়ে বড় অস্ত্র হুলিও এনসিসো। দলের হয়ে সবচেয়ে বেশি গোল অবদান, সবচেয়ে বেশি শট, সবচেয়ে বেশি সুযোগ তৈরি, সবচেয়ে বেশি ড্রিবল, সব জায়গাতেই তার ছাপ। জার্মানির বিপক্ষে তার গোল ছিল বিশ্বকাপ নকআউটে প্যারাগুয়ের ইতিহাসের প্রথম গোল। কিন্তু বড় সমস্যা হলো লাতিন আমেরিকান দলটা বিশ্বকাপের শেষ 7 ম্যাচের কোনোটিতেই একটার বেশি গোল করতে পারেনি। ফ্রান্সকে হারাতে হলে শুধু দেয়াল তুললেই হবে না, পাল্টা আঘাতও করতে হবে। হেড টু হেডেও ফরাসিদের দাপট পরিষ্কার। 5 দেখায় প্যারাগুয়ের জয় নেই, বিশ্বকাপে 2 দেখাতেই হার। অপটা সুপার কম্পিউটারও 90 মিনিটে ফ্রান্সের জয়ের সম্ভাবনা দেখাচ্ছে 80.3%। তবু এখানে ক্লান্ত পা থেকেও অলৌকিক রাত জন্ম নেয়। তার উপর প্রতিপক্ষ প্যারাগুয়ে বিদায় করেছে বিশ্বকাপে 7 গোলের জন্য বিখ্যাত জার্মানির মতো দলকে। তবুও বাস্তবতা কঠিন। জার্মানিকে হারানো ছিল প্যারাগুয়ের সাহসের গল্প, কিন্তু ফ্রান্সের বিপক্ষে সেই সাহসকে টিকে থাকতে হবে গতির সামনে, স্কিলের সামনে, এমবাপ্পের নির্মমতার সামনে। ফিলাডেলফিয়ায় তাই প্রশ্ন একটাই, প্যারাগুয়ে কি আরেকটি রক্ষণ ইতিহাস লিখবে, নাকি ফ্রান্সের নীল ঝড় তাদের রূপকথার শেষ পাতা উড়িয়ে দেবে? জুবায়ের, 71। ব্রাজিল ভক্তদের আশার পালে হাওয়া দিচ্ছেন কোচ কার্লো আনচেলত্তি। নেইমারকে নিয়ে জানিয়েছেন সুখবর। এখন পর্যন্ত মাত্র 14 মিনিট খেলার সুযোগ হলেও নরওয়ে ম্যাচে 90 মিনিট খেলার সক্ষমতা রাখছেন তিনি। তবে আনচেলত্তি শেষ পর্যন্ত নেইমারকে মাঠে দেখতে চাইবেন কতটা, সেই প্রশ্ন সব সময়ের মতোই এবারও থাকছে। আর এসব প্রশ্ন নিয়ে বিস্তারিত মঈন হাসানের রিপোর্টে।
এখনো আশা মেটেনি, নেইমারের খেলা দেখার আশা মেটেনি। ব্রাজিল ভক্তরা তীর্থের কাক হয়ে বসে আছে। তাদের নাম্বার 10 পুরো মাঠ জুড়ে খেলবে, 90 মিনিট খেলবে, এটাই তো চাওয়া। কিন্তু সবকিছু নেইমারের শরীর আর কার্লো আনচেলত্তির পরিকল্পনার উপর। সুখবর একটা অবশ্য আছে। ব্রাজিলিয়ান পত্রিকা ফোয়া ডি সাও পাওলোতে সাক্ষাৎকার দিয়েছেন কার্লো আনচেলত্তি। সেই পরিচিত প্রশ্ন আসতেই কোচ জানালেন 90 মিনিট খেলার জন্য প্রস্তুত আছে নেইমার। নেইমার নিজের ব্যাপারে খুব একটা খুশি নন, কিন্তু দারুণ পেশাদারিত্ব দেখাচ্ছে। অনুশীলনেও খুব ভালো করছে। স্বভাবের কথা বলতে গিয়ে আনচেলত্তি জানালেন নেইমার খুবই শ্রদ্ধাশীল, ভদ্র আর সতীর্থদের কাছে অত্যন্ত প্রিয় একজন। নেইমারের বিনয় নিয়ে আনচেলত্তির সন্তুষ্টি ফুটে উঠল কথায়। সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়েছিল দলের 10 নম্বর জার্সিধারী কি কোনো বিশেষ অনুরোধ করেছে মাঠে খেলার জন্য। এমন প্রশ্নের জবাবে কোচ জানান এমন কোনো অনুরোধ আসেনি, তবে নেইমারের আচরণে প্রতিদিনই বোঝা যায় সে খেলার ব্যাপারে কতটা ইতিবাচক। বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত 2টায় নরওয়ের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। শেষ 16 পেরোতে হালান্ডের সাথে লড়াইটা সহজ হবে না। সেই লড়াইয়ে জিততে হলে নেইমারের মাঠে থাকা ব্রাজিলের জন্য স্বস্তির ব্যাপার হবে। আনচেলত্তি তো কনফার্ম করলেন 90 মিনিট খেলার জন্য নেইমার প্রস্তুত আছে। এখন সময় সুযোগ বুঝে তাকে মাঠে রাখার জন্য ফাইনাল কলটাও ডন কার্লোর। এখন পর্যন্ত কেবল গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে 14 মিনিট মাঠে খেলেছেন ব্রাজিলিয়ান নাম্বার 10। স্কটল্যান্ড ম্যাচে নেইমারের সেদিনের ওই অল্প সময়ের খেলা উপভোগ করেছেন ভক্তরা। অনেকের মনে গেঁথে আছে গোলে নেয়া নেইমারের হালকা ধরনের শট বা ছোটখাটো ড্রিবলিং। তবে আশা জাগছে নতুন করে, নরওয়ের বিপক্ষে যথেষ্ট ম্যাচ টাইম পেতে পারেন নেইমার। এর আগে নরওয়ের বিপক্ষে 4 বার দেখা হয়েছে ব্রাজিলের। সেখানে 2 পরাজয় 2 ড্র। নর্ডিকদের সাথে জয়ের রেকর্ড নেই হলুদ জার্সিধারীদের। এছাড়া আরেকটা রেকর্ড নিয়েও ব্রাজিল দুশ্চিন্তা করতে পারে। 2002 সালের সবশেষ বিশ্বকাপ জয়ের পর এখন পর্যন্ত নকআউট পর্বে কোনো ইউরোপিয়ান দলকে হারাতে পারেনি ব্রাজিল। এবার কি সেই দুশ্চিন্তা এড়িয়ে নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে পারবে সেলেসাওরা? মঈন হাসান, 71। কেপ ভার্দে রূপকথা, লিওনেল মেসির রেকর্ডময় রাত, গোল অ্যাসিস্টের বন্যা, আগুন ছড়ানো ম্যাচ, লিড আর কামব্যাকের একের পর এক গল্প, সব যেন লুকানো ছিল এক রাতের জন্যই। কেপ ভার্দে আর্জেন্টিনাকে যেভাবে টাফ টাইম উপহার দিয়েছে সেটা আলবিসেলেস্তেদের দুর্বলতার জায়গাগুলো একেবারে স্পষ্ট করে দিয়েছে। এই সাথে এই ম্যাচ আবারও প্রমাণ করেছে স্কোর লাইন সবসময় ম্যাচের আসল ছবিটা প্রকাশ করে না। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। মায়ামিতে লোকাল টাইম শুক্রবার রাত, যা হলো তা যতদিন আপনার মনে পড়বে গায়ে কাটা দেবেই। একটা বিশ্বকাপের ইতিহাসে অন্যতম বড় আপসেটের দোরগোড়ায় পৌঁছে শেষ মুহূর্তে ফিরে আসার গল্প। আর্জেন্টিনা 3-2 কেপ ভার্দে এক্সট্রা টাইমে। ডিনি বোরহেসের আনলাকি ওন গোলে এন্ড মোমেন্টে বেঁচে গেল দ্য ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স। 29 মিনিটে মেসি এগিয়ে দিলেন, লিসান্দ্রো মার্তিনেসের লং পাস, নিয়ার পোস্টে লিফট, ভোজিনিয়া ম্যানেজ করতে পারলেন না। বিশ্বকাপে এলএম10-এর 20 নম্বর গোল। প্রথম খেলোয়াড় হিসেবে 30টি বিশ্বকাপ অ্যাপিয়ারেন্স, টানা 8 বিশ্বকাপ ম্যাচে গোল। মেসি এখন যা করবেন তাই রেকর্ড, ডানে কিংবা বায়ে তাকালেও। কারণ হি ইজ লিভিং অ্যাজ আ লিভিং লিজেন্ড। যেখানে দাঁড়াচ্ছেন লাইনটা শুরু হচ্ছে সেখান থেকেই। কিন্তু কেপ ভার্দে থামেনি। 60 মিনিটের কাছাকাছি সময়ে দেরয় দুয়ার্তে আর্জেন্টিনার বক্সে ঢুকে বটম লেফট কর্নারে তাক করে শট নিলেন। কোরলাইন 1-1। স্তব্ধ মায়ামি। এর মধ্যে মেসির সাথে ভার্জিনিয়ার 1 ভার্সেস 1 সিনারিও, যেখানে উইনার কেপ ভার্দে গোলকিপার। তারপর কুইক ফ্রি কিকে অলমোস্ট স্পট অন ছিলেন এলএম10, তবে সেখানেও ভার্জিনিয়ার সুপার সেভ। আর্জেন্টিনা সুযোগ তৈরি করেছে, কিন্তু গোল বের করতে পারেনি সেই তুলনায়। এক্সট্রা টাইমের দ্বিতীয় মিনিটে লিসান্দ্রো মার্তিনেস রক্ষাকর্তার ভূমিকায় মেসির কর্নার থেকে ম্যাকঅ্যালিস্টারের ফ্লিক অন, রুফ অফ দ্য নেটে বল। 2-1। আর্জেন্টিনা এগিয়ে, চ্যাম্পিয়ন শিবিরের স্বস্তি। কিন্তু 103 মিনিটে সিডনি কাব্রালের ওই বাঁকানো শট এমি মার্তিনেসের পাহারায় থাকা গোলবারের টপ রাইট কর্নার দিয়ে ঢুকলো জালে। ঘটনাটা গোল অফ দ্য টুর্নামেন্টের দাবিদার। 2-2 আবার সমতা।
তারপর যা হলো সেটা বিশ্বকাপ ইতিহাসেই প্রথম। রোমেরো মেসির কর্নার থেকে মাথা ছোঁয়ালেন, বল লাগলো বোর্হেসের গায়ে, ঢুকে গেল টপ রাইট কর্নার বরাবর। ম্যাচ ডিসাইডিং ওন গোল এক্সট্রা টাইমে। বিশ্বকাপে এমন ঘটনা আগে কেউ কোনোদিন দেখেনি। কাব্রালের ফ্রি কিক এমি মার্টিনেজ সামলালেন, বাস দুরন্ত কেপ ভার্দের গল্পটা আপাতত এখানেই শেষ। ভর্জিনিয়াদের ঘটনা হৃদয় বিদারক। বিশ্বকাপে মোট 4 ম্যাচ খেলে বিদায় নিল আফ্রিকান দেশটা। 3 ম্যাচে তারা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে কোনো না কোনো সময়ের বিশ্ব চ্যাম্পিয়নকে, কিন্তু তাদের কেউই এই দলটাকে নির্ধারিত 90 মিনিটে হারাতে পারেনি। এবারের আসরে মোট 4 গোল করেছে তারা, স্কোরার আলাদা 4 ফুটবলার, তার মানে কমপ্লিট টিম ওয়ার্ক। 40 বছরের ভার্জিনিয়ার টোটাল 18 সেভ এই বিশ্বকাপে। কুরাসাওয়ের রুম, প্যারাগুয়ের গিলের পর তার পজিশন। স্পেনের বিপক্ষে ড্র, আর্জেন্টিনার বিপক্ষে এই পারফরমেন্স, মাথা উঁচু রেখেই ওরা নিল বিদায়। আর্জেন্টিনার জন্য সতর্কবার্তা, স্কালোনির 100 নম্বর ম্যাচে দল কখনো ছন্দময় হয়ে উঠতে পারেনি। লিসান্দ্রো মার্টিনেজের একটা ম্যাচে গোল আর অ্যাসিস্ট দুটোই করেছেন। 2006-এ ক্রেসপো আর তেভেজের পর প্রথম আর্জেন্টাইন। মেসি অবশ্য এই হিসেবের বাইরে, অনেক ওপরে। এলএম10-এর রেকর্ডভুক্ত আলাদা, নকআউটে 12 গোল কন্ট্রিবিউশন, 6 গোল 6 অ্যাসিস্ট। 1966-র পর পেলে আর এমবাপেকে টপকে সর্বোচ্চ। দুটি বিশ্বকাপে 7 বা তার বেশি গোল করা প্রথম খেলোয়াড়। 2022-এও করেছিলেন, 2026-এও। টানা 5 নকআউট ম্যাচে গোল, লিওনিদাস, সারুসি, ভাভার সাথে যৌথ রেকর্ড। আর্জেন্টিনার পরের ম্যাচ মিশরের বিপক্ষে, সেখানে সালা অপেক্ষা করছেন। কেপ ভার্দের বিপক্ষে পারফরমেন্স বলছে ওই কাজটা সহজ হবে না। খালিদ জামিল, 71। অ্যাসিড টেস্টে পাশ করে শেষ হলো নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তবে রিয়েলিটি চেকে যেন বেরিয়ে এসেছে আলবিসেলেস্তেদের লো ফলসগুলো। স্কালোনিও শিষ্যদের পারফরমেন্স নিয়ে কথা বলেছেন ভিন্ন সুরে। ডিফেন্স লাইনটা কাজ করেনি ঠিকঠাক, পরিসংখ্যান বলছে ঘাটতি পুষিয়ে উঠতে না পারলে বিপদে পড়বে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আবু নাইমের রিপোর্টে বিস্তারিত। প্রতিপক্ষ কেপ ভার্দে আর্জেন্টিনাকে দেবে টাফ টাইম। ম্যাচের আগে সে কথা কে বিশ্বাস করেছে? মেসির শট ঠেকিয়ে দেওয়া, প্রতিপক্ষের বক্সে গিয়ে মাস্তানি, সবই করেছে ওরা। আর আর্জেন্টিনার ডিফেন্স যেন দেখিয়েছে সর্বকালের সবচেয়ে বাজে গেম ডিসপ্লে। অস্ট্রিয়ার জর্ডানকে উড়িয়ে দেওয়া আর্জেন্টিনা এই ম্যাচে ছিল খাপছাড়া। লিড নিয়ে ধরে রাখতে না পারা, বক্সে প্রতিপক্ষকে চেকমেট না করতে পারার সেই আক্ষেপ তো ছিলই। ডিফেন্স লাইনটা বারবার ভেঙেছে কেপ ভার্দে। তবে সবচেয়ে অবাক করা বিষয় ছিল বক্সে ঢুকে কেপ ভার্দে অ্যাটাক করেছে, কিন্তু সেখানে ট্যাকল করার মতো যেন কেউই ছিল না। দেরয় দুয়ার্তের সেই গোল তো অনেকটা ঠান্ডা মাথার শটেই হয়েছে, ব্লক করতে পারেনি কেউ। পুরো ম্যাচ জুড়ে এই এক সমস্যায় ভুগেছে আর্জেন্টিনা। যেখানে কেপ ভার্দে 7 বার প্রতিপক্ষের শট আটকে দিয়েছে, সেখানে আর্জেন্টিনার সংখ্যাটা মাত্র 6। জিতেও যেন পিছিয়ে গেছে কুটি রোমেরোরা। ডিফেন্সে বল ক্লিয়ার করতে না পারার রোগটা হঠাৎ করেই যেন মাথাচাড়া দিয়েছে। কেপ ভার্দের থেকেও ছিল পিছিয়ে। 26 ক্লিয়ারেন্সের বিপক্ষে আর্জেন্টিনার সংখ্যাটা 24। 7-এর নিচে রেটিং নিয়ে ম্যাচ শেষ করেছে আর্জেন্টিনার 3 ডিফেন্ডার, মন্তিয়াল, তাগলিয়াফিকো, মলিনা। সামনের সারির 3 তারকার এভাবে মুখ থুবড়ে পড়ার কারণেই ডিফেন্স লাইনে ছড়ি ঘুরিয়েছে কেপ ভার্দে। নকআউটের স্টেজে এই লুফলসগুলোই ভোগাতে পারে আলবিসেলেস্তেদের। ডিফেন্স লাইনের এই ভরাডুবিতে চাপটা বেড়েছে গোলকিপিংয়ে। মার্টিনেজের ওপর আশ্রয় পড়েছে ভারী অ্যাটাক। ডিফেন্স লাইন তাল মেলাতে না পারায় মিডফিল্ড থেকেও নিচে নামতে হয়েছে ম্যাকঅ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, এমনকি লিওনেল মেসিকেও। 2 বার প্রতিপক্ষের শট ব্লক করেছেন লিও। শেষ 16তে মাঠে নামার আগে স্কালোনির দলকে কাটিয়ে উঠতে হবে এই বাধা। দলের পারফরমেন্সে অবশ্য খুশি স্কালোনি। কঠিন সময়ের মধ্যে যেভাবে রেজাল্ট বের করে এনেছে প্লেয়াররা, তাতে এগিয়ে যাওয়ার রসদ খুঁজে পাচ্ছেন এই মাস্টারমাইন্ড। আবু নাইম, 71। 120 মিনিটের রুদ্ধশ্বাস একটা লড়াই। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে এক মুহূর্তের জন্যও স্বস্তিতে থাকতে দেয়নি কেপ ভার্দে। শেষ পর্যন্ত মেসিদের জয়, আর সেই জয়ে যুক্তরাষ্ট্রের গ্যালারিতে উচ্ছ্বাসে মেতেছেন বাংলাদেশ থেকে আসা সমর্থকেরা। তবে জয়ের আনন্দের মাঝেও উঠছে প্রশ্ন, বিশ্ব চ্যাম্পিয়নদের এই পারফরমেন্স কি যথেষ্ট? নকআউটের কঠিন পরীক্ষায় আলবিসেলেস্তেরা কতটা প্রস্তুত? যুক্তরাষ্ট্র থেকে অন্য বাপের রিপোর্ট। সেনেগাল, কখনো ঘানা, এবার কেপে ভার্দে। এক একটা বিশ্বকাপে এক একটা দল যেন হয়ে ওঠে সেই বিশ্বকাপে একটা বড় চমক। গ্রুপ পর্ব পেরিয়ে রাউন্ড অফ 32, প্রতিপক্ষ বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
তাদের সঙ্গে যেই লেভেলের ফুটবলটা খেলেছে তাতে কিন্তু অনেক আর্জেন্টাইন সমর্থকের বুকে কাঁপন ধরে গিয়েছিল। আর সেই কাঁপনের গল্পই কিন্তু শুনিয়েছে বাংলাদেশ থেকে আর্জেন্টিনার ম্যাচ দেখতে আসা সমর্থকরা। আসলে ম্যাচটা খুবই এক্সাইটেড ছিল। আর্জেন্টিনা আরো ইজিলি জিতে উচিত ছিল, বাট মনে হচ্ছে যে আর্জেন্টিনা একটু খারাপ করছে আর কি। আর্জেন্টিনা জিতেছে, এর চেয়ে বড় পাওনা আর নাই। একটু খেলাটা খুবই উপভোগ্য হয়েছে, কিন্তু লাস্ট মোমেন্টে হার্ট অ্যাটাকের মতো অবস্থা হয়েছে। এরকম একটা খেলা দেখতে পেরে খুবই আনন্দিত এবং আর্জেন্টিনার জন্য শুভকামনা। আমার মনে হয় আর্জেন্টিনা থেকে কেপ ভার্দে ভালো খেলেছে। যাক, আলহামদুলিল্লাহ, আমরা আর্জেন্টিনা সাপোর্ট করি। আর্জেন্টিনা ম্যাচটা জিতেছে, আমরা খুবই খুশি। যেরকম বাংলাদেশি সমর্থকরা আর্জেন্টিনার ম্যাচটা দেখে দারুণভাবে মাঠের একটা উত্তাপ পেয়েছে, সেরকম যারা আর্জেন্টিনার সাপোর্টার তারাও কিন্তু এই ম্যাচটাকে দারুণভাবে উপভোগ করেছে। Greatest player of all time. Cape Verde, beautiful game. Respected. Argentina, just better. Going all the way. Great team. Dibu, best keeper in the world. Messi, best player in the world. Enzo Fernandez, amazing. সবকিছু মিলিয়ে আর্জেন্টিনার পারফরমেন্সটা কিরকম ছিল সেটা একটু কথা বলতে চাই। বাংলাদেশেরই ডাটা অ্যানালিসিস নিয়ে কাজ করছেন ইউএসএতে একাধিক ক্লাবের হয়ে এমআই মাহবুব, স্বাগত জানাচ্ছি আপনাকে। আর্জেন্টিনা এই রাউন্ড অফ 32 ম্যাচটা আসলে কিরকম দেখলেন এবং কোন কোন জায়গায় মনে হয়েছে যে আর্জেন্টিনার এই প্লেয়ার বা এই ফুটবলারগুলো বা এই জায়গাগুলোতে আরো বেটার করা উচিত ছিল? মেসি ছাড়া স্ট্রাইকে সবাই মানে আলোহীন ছিল, কিন্তু আর্জেন্টিনা যেটা মনে হয়েছে, এত ফেমাস একটা দল, বিশ্বকাপ জয়ী ট্যাগ নিয়ে এসেছে খেলতে, তো মনে করেছিলাম যে অ্যাটাকের পর শুধু অ্যাটাক হতেই থাকবে, গোলকিপার কয়টা হয়তো ঠেকাবে গোল, এরকম আশা ছিল, কিন্তু তার কিছুই হয়নি। এই ম্যাচটা দেখে কিছু মনে হয়েছে যে একটা গুঞ্জন উঠেছে, যে একটা সবাই বলে যে ফিফা নাকি কোনোভাবে আর্জেন্টিনাকে সহযোগিতা করে, আদৌ কি মাঠের খেলায় সেটা মনে হয়েছে? প্রথমের দিকে আমিও এরকম, আমারও অনেক ধারণা আছে, তারপরেও আমি পুরো খেলাটা অবজার্ভ করেছি যে দেখি ফিফা কোনো দিক থেকে মেসিকে বা আর্জেন্টিনাকে টেনে নিয়ে যায় কিনা। তবে আজকে আমার সেটা মনে হয়নি, কারণ বডি ল্যাঙ্গুয়েজ ইয়াদের কেপ ভার্দের খুবই স্ট্রং ছিল, ওরা কিন্তু কাউকে পরোয়া করে নাই। এই আর্জেন্টিনা আজকে যেরকম ম্যাচ খেলেছে, ভক্ত দর্শক সমর্থকরা চাইবে পরবর্তী ম্যাচগুলোতে আরও বেশি বেটার ফুটবল উপহার দেবে এবং বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত যেন মেসি থাকে, সেই প্রত্যাশা কিন্তু আর্জেন্টিনার ভক্ত সমর্থকদের। অর্ণব বাপি, ৭১, যুক্তরাষ্ট্র। বিশ্বকাপ চলছে, তবে ব্রাজিলে ফুটবল থেমে নেই এতটুকু। নেইমার যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ নিয়ে ব্যস্ত, আর তার ক্লাব সান্তোস মাঠে নেমেছে সাও পাওলোর ঐতিহাসিক পাকায়েম্বু স্টেডিয়ামে প্রীতি ম্যাচে। 1950 বিশ্বকাপের স্মৃতি বিজড়িত এই মাঠেও গ্যালারি ছিল দর্শকের ঠাসা। একটা ফ্রেন্ডলি ম্যাচ ঘিরেও এমন উন্মাদনাই বলে দেয় ব্রাজিলে ফুটবল শুধু একটা খেলা নয়, এটা তাদের জীবনেরই একটা অংশ। সেলেসাও ফ্যানদের ফুটবল ম্যাডনেস কাছ থেকে দেখেছেন হাসান সজীব। ভুলেও ভাববেন না এটা ব্রাজিলে বড় কোনো টুর্নামেন্টের ম্যাচ। এটা সান্তোসের সঙ্গে একটা ফ্রেন্ডলি ম্যাচ। সাও পাওলোতে একটা প্রীতি ম্যাচ হচ্ছে। নেইমার যখন যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ নিয়ে ব্যস্ত, তখন তার ক্লাব এখানকার একটা স্থানীয় ক্লাবের সঙ্গে ম্যাচ খেলছে, আর তাতেই এখানে প্রায় 10,000 সমর্থক এসেছেন সান্তোসকে সাপোর্ট করতে। এই যে ফুটবল উন্মাদনা, এই যে ভালোবাসা, এটাই একটা দেশকে ফুটবল ন্যাশন হিসেবে গড়ে তোলে। আমার পেছনে যদি আপনারা দেখতে পান, সান্তোসে যত ফুটবল ফ্যান রয়েছেন তারা হয়তো বা অন্য কাজ করতে পারতেন, সেগুলো ফেলে তারা এখানে চলে এসেছেন। এবং এই স্টেডিয়াম সম্পর্কে যদি বলি, পাকায়েম্বু স্টেডিয়াম, 1950 সালে এই স্টেডিয়ামে পেলে খেলেছেন, এখানে বিশ্বকাপ হয়েছে, ব্রাজিল খেলেছে, ঐতিহাসিক একটা স্টেডিয়াম। সেখানে সান্তোস খেলছে পেলের ক্লাব, নেইমারের ক্লাব, এবং রবিনহোর যে ছেলে রয়েছে, রবিনহো জুনিয়র থেকে শুরু করে সান্তোসের যত তারকা ফুটবলার আছে, শুধুমাত্র নেইমার ছাড়া বেশিরভাগ ফুটবলারই কিন্তু খেলছেন এই ম্যাচে। এবং দর্শকদের যে উন্মাদনা, ভালোবাসা, তাতে বারবার একটা বিষয় পরিষ্কার করে এই দেশ ফুটবলকে কতটুকু ভালোবাসে। এখানকার স্থানীয় সময় সকাল 11টায় ম্যাচ শুরু হয়েছে, তার 3-4 ঘন্টা আগে থেকে সকালে ঠান্ডার মধ্যে সবাই চলে এসেছেন, ফ্যানরা বড় বড় ফ্ল্যাগ নিয়ে এসেছেন এবং রীতিমতো এই জায়গায় তাদের যে জোয়ার সেটা তারা বজায় রেখেছেন। এভাবেই একটা দল ফুটবলের জাতি হিসেবে গড়ে ওঠে। হাসান সজীব, ৭১, সাও পাওলো, ব্রাজিল। এই ছিল এখনকার খেলাযোগে। সরাসরি সংবাদের অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।
নিউজ।